হ্যাঁ, আমরা যে ট্যাক্স রিটার্নের প্রথম দফাতে ইনকাম ফর এমপ্লয়মেন্ট আলোচনা করছিলাম, এইটা সম্বন্ধে যার যার কোশ্চেন আছে কাইন্ডলি কোশ্চেন করতে পারেন। তারপরে আমরা আরো এই কিছু প্র্যাকটিক্যাল কেস আছে, এগুলো দেখবো। এখন যেইগুলো আপনাদের দিয়ে দেওয়া হয়েছিল, এর ভিতর থেকে আপনারা কোন কোন প্রবলেম ফেস করতেছেন বা ইস্যু মনে হলো যে এটা জানা দরকার, এটা নিয়ে ডিসকাস করতে পারেন। রোহিত, ওইটা বলেন যে আপনি যে কি বলতেছিলেন, আপনি এই যে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কি দেখছেন? ভাই আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের এখন তো 24-25 অর্থ বছর, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের সরকারি চাকরিজীবীদের অর্থ ক্ষেত্রে তো বছর মূল বেতন অর্থ বছর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 23-24, আর অ্যাসেসমেন্ট তেইশ ইয়ার চব্বিশ বর্ষ হচ্ছে 24-25। হ্যাঁ, 24-25। তো আমাদের তো সরকারিতে মূল বেতন আর হচ্ছে আপনার উৎসব আর বোনাস, ওই এইগুলো একই। ছাড়া তো বাকি হ্যাঁ, সব। বাকি সব এক্সেমটেড, হ্যাঁ। হ্যাঁ, এক্সেমটেড। তো আমাদের এই আগের দিন আমি আপনার নিউজ পেপারে দেখলাম কি যে মহার্ঘ ভাতা অ্যাড করছে এখন। এটা কি অর্থ বছর 24-25 থেকে শুরু হবে, নাকি আমাদের এই আপনার ডিসেম্বর মাস থেকে বা জানুয়ারি মাস থেকে শুরু হবে? না, ওইখানে তো যদি ইমপ্লিমেন্ট করে, আপনার ধরেন যেমন এসআরও আছে, ঠিক আছে, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার যেগুলা, আপনার হুম, হুম। অর্ডিনেন্স, এই অ্যাক্ট পাস হওয়ার পরে জুন মাসেই তো আপনার অ্যাক্ট ফাইনাল হয়ে যায়। এখন তো ফাইনাল হ্যাঁ, 2024 চলতেছে, ঠিক আছে। হ্যাঁ। ফাইনান্স অ্যাক্ট 2024, ওই অনুযায়ী কিন্তু আপনার যেটা বিল পাস হয় জুন মাসে পাস হয়ে যায়। তারপর এরপরে যদি ডিউরিং দ্য পিরিয়ডে কোনো চেঞ্জ আনতে হয়, মানে ধরেন হুম। ইসের থেকে মনে করলে এইটা চেঞ্জ করা দরকার, ওই আইনটা চেঞ্জ করা দরকার, তখন এসআরওর মাধ্যমে এই চেঞ্জগুলো আনে, এবং ওইখানে তখন ক্লিয়ারলি বলে দেয় এসআরওতে, ওই লাস্টে বলে দেয় এইটা কোন ফাইনান্সিয়াল ইয়ার থেকে ইমপ্লিমেন্ট হবে। তা আপনি যেটা দেখছেন সেইখানে কি লেখা ছিল, অর্থ বছর 23-24 না 24-25? 24-25 ছিল। ওকে, অর্থ বছর 24-25 হলে এটা পরের বছর 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে যায় পড়বে, মানে এই বছর না। ও আচ্ছা, তাহলে এই বছর যারা কর দেবে তাদের ওইটা আসবে না, তাই তো? না, হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায় যেহেতু আপনি ফাইনান্সিয়াল ইয়ার অর্থ বছর 24-25 দেখছেন, তাহলে ওইটা এইবার না, সামনের বার থেকে ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা। তা, ঠিক আছে, আপনার ট্যাক্সের ক্ষেত্রে সবসময় কারেন্ট আপডেট ইনফরমেশন গুলোর সাথে অ্যাটাচ থাকতে হয়। এই যে যেই ইনফরমেশন, হ্যাঁ, ধরেন যে আপনি একটা পেয়েছেন এটা, যে এটা নিউ এসআরও হতে পারে, বা আপনার মানে কোন জায়গা দেখছেন নিউজটা, মানে কোন পেপারে দেখছেন? আপনার হচ্ছে ওই যে চার দোকানে যে বসি তো, সকালবেলা নাস্তা করার সময় তো ওখানে ওই বাংলাদেশ প্রতিদিন, ওইখানে একটা নিউজ পত্র থাকে, 2 পৃষ্ঠা কি 3 পৃষ্ঠা। ওকে, ওইখানে এসআরও নাম্বার দেওয়া ছিল না, এসআরও এরকম উল্লেখ করা থাকে তো আপনার। ওইটা ভাই আসলে আমি ওই শুধু অর্থ বছরটা দেখছিলাম, কিন্তু অতটা ডিটেলস দেখছিলাম না, তাই ভাবছিলাম যে আপনার কাছ থেকে জেনে মানে মোটামুটি শিওর হবো। ডিটেলসটা, কারণ আপনি যেটা বলছেন সেটা তো ধরেন এসআরও থাকলে এসআরওর মাধ্যমে কবে পাস হয়েছে সেটা বলে দিতে পারতাম। হ্যাঁ, কোনো একটা যখন নতুন কোনো কিছু চেঞ্জ আসে, আপনার এসআরও কথাটা উল্লেখ থাকে, এবং ওইখানে ক্লিয়ারলি লেখা থাকে কত নাম্বার আইনে এটা চেঞ্জ এনে এটা করা হয়েছে। ঠিক আছে, আমরা যেরকম ভাই, আপনার দেখাচ্ছি যে গভর্নমেন্ট এমপ্লয় যারা, তাদের ক্ষেত্রে ভাবি যে অঙ্ক দিয়ে একটা অঙ্ক দাও, আমরা সলিউশন বলি, সেটা মানে ভালো হয়। অঙ্ক দিয়ে সলিউশন দেবো। 1 মিনিট। ভাই আরেকটা কথা একটু জানার ইচ্ছা ছিল। বলেন। বলতাম যে আমাদের তো অনেক বল। ফেসবুক পেজ, আমরা সবাই ফেসবুক ইউজ করি, তো এরকম কি কোনো পেজ টেজ আছে যে এরকম কোনো কিছু প্রতিদিন আপডেট, বা মনে করেন 1 মাস পর পর আপডেট, এরকম কিছু পাওয়া যাবে না, না, এফসি এদের? আপনার এই যে ইনকাম ট্যাক্স, আপনার এনবিআর এর ওয়েবসাইটে ঢুকলেই তো পাবেন সব আপডেট গুলা। আপনার ও কি আচ্ছা। ট্যাক্সের কি চেঞ্জ হচ্ছে সব ওই ওয়েবসাইটে থাকে। হ্যাঁ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে সার্চ দিলে দেখবেন যে আপনার ওইখানে সব আসবে, আর ওইখানে এসআরওর ভিতর ক্লিক করলে আপনি আপডেট এসআরও পাবেন। আমি একটা ফাইল শেয়ার করছি, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। কি ভাই যাচ্ছে? ওকে, এটা জাস্ট একটু বড় করি।
আমরা ওই যে আগের দিন তো আপনাদের কিছু ম্যাথমেটিক্স পাঠাইছিলাম ইংলিশে, এরকম শত শত ম্যাথমেটিক্স এই আপনার এই এই ইন্টার রিলেটেড ম্যাথস আছে যেগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল। এইগুলো দেখলে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার যাবে। আর এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার উপরে যে থিওরি যেগুলো আছে সেই থিওরির সাথে রিলেট করে করে যে ম্যাথমেটিক্স এইগুলা, এটা হচ্ছে জানার সবচেয়ে ভালো মাধ্যম। কারণ আপনি একটা লাইন পড়লেন, সেই লাইনটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টটা কেমন হয় সেইটা দেখলে হয় কি, তাহলে আপনার ওই পড়াটা মনে থাকে যে না যেটা পড়ছি সেটার ম্যাথমেটিক্স অ্যাপ্লিকেশনটা এরকম। তা এইগুলো আগের দিন তো আমরা আলোচনা করেছিলাম। আজকে যা হুম। একটা এই যে একটা অঙ্ক একটা অঙ্ক লাস্ট সিলেক্ট করে দাও, একটা অঙ্ক। লাস্ট একটা হুম। এই যে মোটামুটি বড় একটা ইয়ে আছে, এটা দেখাই। এই যে যেমন এইটা দেখি যে মিস হুম। সুরাইয়া ইয়ানসেন বাংলাদেশি নন, এরূপ অনিবাসী একজন কর্তা। এই যে নন রেসিডেন্ট কি দেখাবো? আগের দিন নন রেসিডেন্ট আলোচনা করছিলাম। আপনার না, যদি আগে 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 না, আগে তুমি গতদিন যে অঙ্ক দেখাইছিলা ওর হ্যাঁ মধ্যে থেকে একটা অঙ্ক দাও, আমরা ওইগুলো একটা সলভ করলে হ্যাঁ তখন ওইখানে ইয়ে পাওয়া যাবে না, সবার রেসপন্স পাওয়া যাবে না। বুঝছি। আগের দিন তো ইংলিশে ছিল, এটা বাংলায়। এই জায়গায় তো আমি ওই সে আপনার উদাহরণ ওই বাংলায় দাও, সমস্যা নেই, বাংলা দাও, সমস্যা এক্সাম্পল নেই। প্লাস আনসার সহ তো আলোচনা করা এখানে বোঝার জন্য। ঠিক আছে, হ্যাঁ, তাও তো সেটা তুমি আগে অঙ্কটা দাও, অঙ্ক দেখি আমরা অঙ্ক আমি বলি তাহলে তখন হুম। আপনাদের যেইগুলো ছবি তুলে পাঠাইছিলাম সেটা তো আমার এই ল্যাপটপে নাই। ওকে অসুবিধা নেই, এই যে যে অঙ্ক তুমি দেখাচ্ছ না, তো একটা অঙ্ক সিলেক্ট করো, করে ওই ওই বড় করলে আমরা পড়ি। সাপোজ এইটাই আসেন, এই যে হুম। এই সরকারি। শীট তো আমাদের দেওয়া এগুলো, হ্যাঁ এই অঙ্ক কি দিছো আমাদের? হ্যাঁ হ্যাঁ অঙ্ক দিছি তো, এগুলো সব ইংলিশে আছে তো, হুম। একই জিনিস। ও, আর কিছু আমি বললাম না ইগুলা কিছু বাংলায় করা হয়েছে কিছু ইংলিশে করা হয়েছে, যাতে একটু হুম। ভাস্ট ওয়েতে বা একটু ব্যাপক ভাবে আপনারা শিখতে পারেন জিনিসটা। এইটাই দেখেন, এই জনাব মহিদুল ইসলাম বাংলাদেশ সচিবালয় কর্মরত একজন সরকারি কর্মচারী। ঠিক আছে, বাংলাদেশ হ্যাঁ সচিব হ্যাঁ, ঠিক হোক আছে, এটা দেখ। বা আপনার ধরেন এই যে প্রাইমারি স্কুলে হোক বা গভর্নমেন্ট কোনো কলেজে হোক বা হসপিটালে হোক, এবং তার জন্য চাকরি বেতন ভাতা দিয়ে আদেশ, এগুলো মুখস্থ রেখেন। চাকরি বেতন ভাতা দিয়ে আদেশ 2015, এইটা যদি প্রযোজ্য হুম। হয় তাহলে ওইটা তার ফলে বেতন আয়ের ক্ষেত্রে এসআরও নম্বর 225 তারিখ এই যে 13 জুলাই খ্রিস্ট বিধান প্রযোজ্য হবে। মানে এখানে বলে দিচ্ছে হুম। যে এটা একজন সরকারি কর্মচারী, তার ক্ষেত্রে বেতন ভাতা দিয়ে আদেশ 2015 এবং 225 হ্যাঁ, বলে দিছে। আমরা এছাড়াও এটা অ্যাপ্লাই হবে গেল। এইখানে আছে কি মাসিক বেতন, চিকিৎসা ভাতা, এইখানে আকার পড়েনি দিয়ে দিচ্ছি। ও তো সমস্যা নেই, দেওয়া লাগবে না, সমস্যা নেই। না দিয়ে উৎসব ভাতা, বাংলা মার্ক নববর্ষ ভাতা। মার্ক যখন করছেন দিয়ে দিই, সমস্যা নাই। আসেন, মাসিক মূল বেতন ভাই আমি মার্ক করেছি ভাই, বুঝতে পারিনি। নাই বুঝছি। মাসিক মূল বেতন, মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা গেল। এবার দেখেন হুম। আপনাদের স্পেশাল একটা বোনাস থাকে, স্পেশাল এই যে সরকারি যারা চাকরিজীবী মানে স্পেশাল বেনিফিট। এখন হুম। সমস্যা হয়েছে কি আপনার এই যে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করা হয় তখন ওই স্পেশাল বেনিফিটটা আপনার ট্যাক্সেবলে নিয়ে নিচ্ছে। ওইখানে হুম। সফটওয়্যারে কি সেট আপ জানি না, মানে সবকিছুই আপনার অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে, যে ডাটা বসাচ্ছেন ক্যালকুলেশন, কিন্তু আপনার তো ওই ক্যালকুলেশনটা জানতে হবে ভাই। জিনিসটা হচ্ছে এরকম যে আপনার যেই আপনি একটা এই যে ম্যানুয়ালি করলেন, করার পরে আপনি কনফার্ম যে আমি ম্যানুয়ালি যেটা করছি ঠিক আছে, এবার আপনি অনলাইনে করলেন, করার পরে দেখবেন যদি হেরফের আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে। সেইভাবে আপনি হুম। এইটা কারেকশন করতে পারবেন। আর যদি ওই যে ইসের মতো হয় যে আপনার শুধু ফর্ম ফিল আপের মাধ্যমে যদি হয়, আগের দিন যেটা পয়লে বলতেছিলেন যে ওই যে হুম। ওই ইসের মাধ্যমে ফর্ম ফিল আপ করতেছে, ফর্ম ফিল আপ করলে ওর ভিতর যে কি পরিমাণ ভুল হবে বা কনসেপচুয়ালি ঝামেলা হবে এটা ধরতে পারবে না। কিন্তু যার কারণে আমরা কি করি, আমরা ম্যানুয়ালি করে নিই। করে আমরা তো মোটামুটি ক্লিয়ার থাকি যে হুম। ম্যানুয়ালিতে যেটা করছি এটাতে আমরা আইন ধরে করছি।
এবং সফটওয়্যার যেটা আছে হ্যাঁ, আপনার অনলাইনেরটা তো আইন সেট করেই করা, ঠিক আছে, ওইটা হচ্ছে এনবিআর থেকে পাস করা, মানে হ্যাঁ, আপনার আইন হ্যাঁ, সবকিছু মেনটেন করেই ওই ওই সফটওয়্যার ডেভেলপ করা। কিন্তু সামহাও আপনার এই আইনে যেটা বলা আছে যে মূল বেতন এবং বোনাস ছাড়া বাকি সবকিছুই এক্সেমটেড, তারপরেও আপনার হুম। স্পেশাল অ্যালাউন্স যেটা, এইটা ওই সফটওয়্যারে ট্যাক্সেবল হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এইটা ওই যে তাহলে এখন কি করা, এই ক্ষেত্রে কি করা বাপি? এই ক্ষেত্রে যেটা করব সেটা ওইখানে দেখতেছি যে এইটা নর্মাল ওয়েতে করার পরে যে তার ট্যাক্স আসে কিনা, ঠিক আছে। হুম, যদি ট্যাক্স হুম, আসে সেই ক্ষেত্রে ওইটাকে ওই আপনার ইসের ভিতর অন্য কোনো আইটেমের ভিতর, মানে ওই হুম, প্রত্যেকটা আইটেম, চিকিৎসা ভাতা, প্রত্যেকটা যে আইটেম আছে, মেডিকেল অ্যালাউন্স, তারপরে হাউস রেন্ট হুম। যেগুলো আছে এর ভিতর ভাগ ভাগ করে দিয়ে দেবো, যাতে আপনার ওই স্পেশাল অ্যালাউন্সের টাকাটা আলাদাভাবে ট্যাক্সেবল না পড়ে। যদি সব ক্যালকুলেশন করার পরে যদি দেখি ট্যাক্স দিতে হচ্ছে তখন এইটা করব, আর যদি দেখি না ট্যাক্স আসতেছেই না তাহলে অ্যাজ ইউজুয়াল করে যাবো, সমস্যা নাই তো। এইভাবেই আচ্ছা, করতেছি আচ্ছা, আমরা। আচ্ছা। হ্যাঁ, হুম, এইটা পার্থক্যটা বোঝানোর জন্য বললাম, যেহেতু আমরা করতেছি তো এই জন্য। আপনার এই ম্যানুয়ালি তো আমরা বেতন আর বোনাস ছাড়া অন্যগুলো সব ট্যাক্সের থেকে বাদ দিয়ে দিই, কিন্তু হুম, সফটওয়্যারে আপনার এইটা কিন্তু ট্যাক্স হিসেবে নিচ্ছে, এটা মাথায় রেখেন যদি কেউ সফটওয়্যার অনলাইনে রিটার্ন জমা করেন। হুম, এবার দেখেন তাহলে এই মূল বেতন একটা সরকারি বাসায় থাকেন, ঠিক আছে, ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়ের মধ্যে দেখা যায় যে 30শে জুন 2000 তারিখ ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল এত। এই ভবিষ্যৎ তহবিলে আপনার তো ওই যে প্রভিডেন্ট ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে, হুম, প্রত্যেকে হুম, অর্জিত সুদ হুম, এত টাকা। কল্যাণ তহবিল, গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বা প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল এত টাকা। এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম মাসে এত টাকা কিস্তি করেন। এই সমাধান তো নিচে আছে, সমাধানে না যে আমি জিজ্ঞেস করি, ঠিক আছে। এই হ্যাঁ, জায়গায় আপনার করেন। এই মাসিক মূল বেতন এই যা আছে, এই জায়গা হুম। থেকে আপনার ট্যাক্সেবল আসবে কত টাকা, এই কোনটা? মূল বেতন আর উৎসব ভাতা। হ্যাঁ, এটা গেল। এবার সরকারি বাসায় থাকেন, ঠিক আছে, হুম, সরকারি বাসায় থাকলে এইটার অ্যাপ্লিকেশনটা কি, যে সরকারি বাসায় থাকতেছে এইখানে কিন্তু হাউস রেন্ট তার দিতে হচ্ছে না। হুম, ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে এত টাকা জমা রাখেন, এইটা কি জিনিস? হুম। এই প্রতি মাসে যে টাকা জমা রাখেন এটা তো বাৎসরিক করে নিতে হবে 12 দিয়ে গুণ দিয়ে। এখন এটা কি ইনকাম না ইনভেস্টমেন্ট? পরে। না, এটা এটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওই যে মানে ভাগ ভাগ করে সবাই বলে, এটা কি রোহিত বলছেন? জি হ্যাঁ, ভাই। হ্যাঁ, ইনভেস্টমেন্ট। এবার এবার বলেন আপনার এই যে ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে এত টাকা জমা রাখেন, কে রাখতেছে এটা? হুম। মালিক নাকি এটা তো হচ্ছে, কর্মী? মালিক কর্মী। আমি নিজে রাখছি। হ্যাঁ, এইখানে যেটা বলতেছে এটা রাখছে কে? ওই কর্মী, মানে সরকারি চাকরিজীবী যিনি উনি রাখছেন। চাকরিজীবী, চাকরিজীবী। তা চাকরিজীবী জি ভাই, রাখলে, চাকরিজীবী। এটা কি ইনভেস্টমেন্ট হবে না ইনকাম হবে? মানে এইটা আপনার, তো আমি আবার পরে পাবো, তাই না? এটা তো আবার পরে চাকরিজীবী পাবো। ভাই তো ইনকাম হবে। ইনকামের টাকাই তো ইনভেস্ট করতেছে ভাই। হ্যাঁ, ইনকামের টাকাই তো ইনভেস্ট করতেছে। হ্যাঁ, তাও তো ঠিক, ইনকামের টাকায় ইনভেস্ট করছেন, ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা রাখতেছেন এইটা আপনি যখন বেতনের থেকে, বেতন যখন দেয় আপনারে তখন সব কেটে সেটে তারপরে বেতন দেয় না? তা হ্যাঁ ভাই। ওই হুম হুম। যখন কাটে তখন একটা টাকা চলে যায় আপনার ভবিষ্যৎ তহবিলে জমা রাখে, ওই টাকা কি আপনার হাতে আসে নাকি অটোমেটিক ওইতে চলে যায়? ওটা অটোমেটিকলি হয়ে যায়। ওইখান থেকে চলে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা আপনি হাতে জি পাইলেন ভাই। কি? এটা তো হাতেই আসে না। এটা তো আপনার টাকা আপনার বেতনের থেকে কেটে আপনার ওই ফান্ডে নিয়ে চলে যাচ্ছে, আর তারপর বাকি টাকা আপনার দেয়। তাহলে ভবিষ্যৎ তহবিলে এত টাকা জমা রাখেন, যদি মালিক কর্মী উভয়ই জমা রাখতে পারে, আবার শুধু কর্মীরটা জমা হয় অথবা শুধু মালিকের জমা হয়, এটা আপনার প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে। এখন বলেন, জি ভাই। যদি মালিক মালিক জমা করে সেটা ইনভেস্টমেন্ট হয় না ইনকাম হয়? ইনকাম। ইনকাম হয় না এটা, মালিক যদি জমা দেয়। ইনকাম। হ্যাঁ হ্যাঁ, আর যদি এটা ওই তো আগে একদিনও বলছিলেন ভাই।
আগের ওই দিন যে তো আমাদের ওই বলছিলাম। প্রথম দিন ট্যাক্স আপনি ক্লাসে বলছিলেন ভাই। আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনারা কোশ্চেন করব কনফিউজ করার জন্য। ঠিক আছে, এবার যদি ও, আপনার কর্মী সেটাও তো কি ঠিক, এরকম কাজটা তো আমরাও করি ভাই মাঝে মাঝে। কোনটা? কনফিউজড। হ্যাঁ, তাই এইটা আপনি বুঝছেন কিনা আমি টেস্ট করবো না এটা। আচ্ছা ভাই, ইনকাম, এটা ইনকাম অবশ্যই। ইনকাম আমি তো ওই যে ওটা আপনাদের অনেক ইনকাম ভাই। ম্যাথমেটিক্স দিছি, কিছু ভুলও আছে, এরকম ভুলে বড় ম্যাথমেটিক্স দিছি, দেখতেছি যে আপনারা করতে পারেন কিনা। তাহলে বুঝবো যে না, যা করছেন তা শিখছেন, তো পারতেছেন। এখন দেখেন ভবিষ্যৎ তহবিলে এটা যদি কর্মী রাখলে সেটা হয় ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আর আর হচ্ছে মালিক কি দেয় সেটা হয় ইনকাম। হুম। আর আপনার ইনভেস্টমেন্টে, মালিকের কথা কিছু বলিনি, সরকারি চাকরি বাপে, হ্যাঁ, সরকারি চাকরিজীবী বলিছে, কিন্তু হ্যাঁ, এখানে মালিক, মালিক মালিকের মালিকই দেয় না নর্মালি। ক- সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মীরটাই জমা হয়, মালিক কি দেয় না, কেটে প্রাইভেট কোম্পানিতে হয়। হ্যাঁ ভাই, ও তো যেহেতু সরকারি ভবিষ্যতে পায়, ওটার হিসাবে এখন আসবে না। হ্যাঁ, সেইটাই বলতেছি। সরকার দিচ্ছে, ওটা এখানে আসবে না। হ্যাঁ। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র দেখা যায়, এই যে আপনার নথিপত্র ঘেটে দেখতেছে 30শে জুন হুম। তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল এত টাকা। হুম। এখন ভবিষ্যৎ তহবিলে যেটা রাখছিল সেটা থেকে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ আমি যদি বলি, হুম। এই জায়গা আপনার ওইটা কি বলে, যে হিসাবকৃত সুদের পরিমাণ, ঠিক আছে। এখন হুম। ইংলিশে বললে তো ভালো হয়, এটা এস্টিমেটেড থাকে আর একটা হচ্ছে রিয়েলাইজ থাকে, মানে ওই যে ইংলিশটা বোঝা যায় ভালো। তা এইখানে যেহেতু অর্জিত বলছে, ঠিক আছে, অর্জিত মানে কি, হুম। অলরেডি আর্ন করে ফেলছেন। হুম। আর যদি বলতাম যে জি। হিসাবকৃত সুদের পরিমাণ, তাহলে ওটা কি হতো? এস্টিমেটেড। ওটা এখন আয় হয়নি। হ্যাঁ, আপনার যদি আমি কথার এই ওয়ার্ডের মাইরপ্যাচ গুলো বলতেছি, যে আপনার এই ইসের ভিতরে যদি একটা একটা ওয়ার্ডে কিন্তু অনেক ভ্যারি করে। আপনার এইখানে অর্জিত হুম। সুদ বলছে, এটা কি ইনকাম নাকি, মানে এটা কি হবে আপনার? অর্জিত সুদ, এটা এটা ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, যদি হিসাবকৃত বলতো তাহলে কি হইতো? হিসাব কি তোকে হিসাব করে রাখছে, এখনো সেটা পেপারই নাই। হ্যাঁ, তাহলে ওইটার কিন্তু ইনকাম হতো না। ঠিক আছে, না। ট্যাক্সেরটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট, ওই যেটা কি বলে, আমি এর সাথে রিলেটেড বলে বলতেছি, আপনার অ্যাকাউন্টিং কনসেপ্ট কয় রকমের, না কত রকমের অ্যাকাউন্টিং আছে নর্মালি। ওই ওইদিকে না যাচ্ছি না আমরা যে অ্যাকাউন্টিং করি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা কি বেসিস বলেন তো? অ্যাকাউন্টিং এর বেসিস আছে কয়টা? আমি সম্ভবত অফলাইনে একদিন দুইটা ডিসকাস বেসিস করার না সময় ভাই? মনে হয় বলছিলাম। আইএফআরএস, আইএফআরএস। না, 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 আপনার এই যে অ্যাকাউন্টিং যেটা করেন, সহজে বলি, আপনি যখন বলতেছেন যে, নগদ ভিত্তিক ভাই, নগদ ভিত্তিক অ্যাকাউন্টিং করি। ভাই, আমি দুইটা না, একটা জার্নাল নগদ বলতেছি, একটা বকেয়া। এটার সাথে রিলেট নগদ করে ভিত্তিক আর বলতেছি বকেয়া দেখেন। ভিত্তিক, ওইটা বলছেন তো ভাইয়া? না, আমি এটার সাথে রিলেট করে বলতেছি, আমি জার্নালটা বললি তাহলে ইজিলি আপনি আনসার পেয়ে যাবেন। যখন একজন আচ্ছা। কর্মীকে স্যালারি দেওয়া হয়, তখন জার্নালটা কি হয়, যে আপনি একজন কর্মীকে স্যালারি দিবেন মাস শেষে, জার্নাল কি দেন বলুন তো এটা? এই জার্নালের ভিতরেই আপনার বেসিস গুলো লুকায় থাকে। ধরেন আব্দুল সামাদকে 1,000 টাকা স্যালারি পেমেন্ট করা হলো, জার্নাল কি দিবেন? স্যালারি আর তাহলে হচ্ছে ক্যাশ। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, এটা তো ওই কিতাবে শিখছেন সেটা, কিন্তু আসলে বাস্তব জগতে তো এরকম না। বাস্তব জগতে জার্নাল হচ্ছে যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্নাল যেটা ইন্টারন্যাশনালি ইউজ হয়। তা আব্দুল সামাদকে স্যালারি পেমেন্ট করালো, স্যালারি পেমেন্ট করার আগে সবসময় মাথায় রাখেন, আপনার যে কোনো এক্সপেন্স করার আগে তার লায়াবিলিটি জেনারেট হয়। ভালো করে বুঝেন, যে আপনি যখন তাকে একটা জিনিস দিবেন, দেওয়ার আগে আপনার কি করতে হবে, তাকে যে দিবেন এই কথাটা জেনারেট করতে হয়। তাহলে জার্নাল কি হয়, স্যালারি হ্যাঁ এক্সপেন্স হ্যাঁ হ্যাঁ। ডেবিট টু স্যালারি পেয়াবেল ক্রেডিট। স্যালারি পেয়েবল ক্রেডিট, তারপরে এই টাকাটা পরিশোধ করি, তারপরে সেটা তো হচ্ছে বছরের পরিশোধ শেষে হয় গিয়ে, মাস স্যালারি, শেষে গিয়ে। তারপরে হয় হ্যাঁ হ্যাঁ স্যালারি পেয়াবেল ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট। তাহলে আপনি যদি হ্যাঁ। একবারে ওই যে এই যে ইসের মতো ঘোষণা করার মতো, একটা হচ্ছে হ্যাঁ, ঘোষণা করি ঘোষণা, তারপর টাকাটা দিই। হ্যাঁ। ঘোষণা না এটা, আপনার জগতে যত জার্নাল আছে, কর্পোরেট বা স্ট্যান্ডার্ড জার্নাল সব এরকম ভাবে ডাবল ফেজে হয়। প্রথমে
হ্যাঁ, জিনিসটা জেনারেট হ্যাঁ হয়। ভাই, মানে আমরা আমরা এই জিনিসগুলো হচ্ছে এই যে ডিভিডেন্ড যখন দেই তখন এই জিনিসগুলো ভালোভাবে শেখা হয়। মানে হ্যাঁ, ডিভিডেন্ড ঘোষণা করি, তারপর পরিশোধ করি, হ্যাঁ, হ্যাঁ, এসবগুলো ওই জায়গায় ভালো প্রভাব ফেলে। কিন্তু হচ্ছে ইসের ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে আমরা যে হিসাব করি এটা ওইভাবে প্রভাব ফেলে না, এটা ইন্টারন্যাশনাল প্রভাব ফেলে হ্যাঁ। এই অ্যাকাউন্টিং। এইগুলোতে শুধু স্যালারি নাম, একটা উদাহরণ দিছি, এই যত রকম আছে, আপনি ধরেন বাড়ি ভাড়া দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি হ্যাঁ, ভাড়ার ক্ষেত্রে এরকম যে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়াবেল ক্রেডিট, তারপর রেন্ট পেয়াবেল ডেবিট, ব্যাংক ক্রেডিট। তারপরে ওই হ্যাঁ। আপনারা তো নেট জার্নাল দেন, নেট, ঠিক আছে? কিন্তু হুম। বাস্তব জার্নাল হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিচুয়েশনকে টাচ করে করে জার্নাল হয়। হ্যাঁ, তাই একটা আমরা একটা একটা জার্নাল বলে, নেট বলে দিতে পারি, চারটে স্টেপ আছে, চারটে স্টেপ ক্রস করে একটা নেট জার্নাল হয়, আমরা নেট জার্নাল বলি। কিন্তু নেট জার্নাল বললে আপনি সিচুয়েশন গুলো ধরতে পারবেন না। যার কারণে স্ট্যান্ডার্ড হচ্ছে সিচুয়েশন বেসিস জার্নাল থ্রো করা। যে আপনার যত রকম জিনিস আছে, যেমন আপনি যদি ধরেন একজনকে টাকা দিবেন, ধরেন আপনার কাছে একজন টাকা পায়, তাকে কি করবেন যে সামা এত এক্সপেন্স ডেবিট, বা আপনি একজনকে দিয়ে কাজ করাইছেন, বা কোনো একটা এক্সপেন্স করবেন, ধরেন ইলেকট্রিসিটি বিল দিবেন সাপোজ, তাহলে আপনি যদি পেয়াবেল জেনারেট না করেন, তাহলে হবে কি, আপনি তো ওই পেয়াবেলের হিসাব রাখতে পারবেন না। কারণ একটা কর্পোরেটে কিন্তু অনেক দিক থেকে হিসাব রাখে, কত টাকা পেমেন্ট করতেছেন, কত টাকা কাকে পেমেন্ট করতেছেন। এই কাকে কথাটা জানতে গেলে আপনার ওই জেনারেশনটা করে আসতে হয়, যে ফার্স্টে আপনি স্যালারি পেয়াবেল জেনারেট করছেন, তারপরে পেমেন্ট করতেছেন। এইবার আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এর সাথে ইন্টার রিলেটেড জিনিসগুলো বোঝার বিষয়। আপনার যেই স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেয়াবেল বললাম, আর পরের স্টেজে বললাম স্যালারি পেয়াবেল টু ব্যাংক, এই প্রথমটা কি বেসিস আর পরেরটা কি বেসিস, এটা বলতে পারবেন? ওই আমরা যে অ্যাকাউন্টিং যে জার্নাল করি, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে করি আমরা, পিএল ব্যালেন্স শিট, এতে যে এন্ট্রিগুলো দিই, এগুলো কি বেসিস এন্ট্রি? ভাই, এগুলো বেসিস ভাই, আপনি কি ক্যাশ বকেয়া ভিত্তিক পদ্ধতি। ক্যাশ বকেয়া বেসিস না ভিত্তিক না অ্যাকচুয়াল বেসিস? নগদ ভিত্তিক? হ্যাঁ, আমরা বকেয়া ভিত্তিক পদ্ধতিতে করি ভাই। হ্যাঁ, এটা কে বলছেন? কারণ এই যে প্রথমে আমি হচ্ছে ওইটা হচ্ছে বাকি রাখলাম, পরে পরিশোধ করলাম। হ্যাঁ, না ঠিক আছে, তো কনসেপ্ট ঠিক আছে, এটা অ্যাক্রুয়াল কনক বেসিস। বলেছে, কনক। হ্যাঁ, এই তো জি কোনো ভাই। কি অ্যাকাউন্টিং এ ক্লাস নেয়? ও আইসিএমই পড়তেছে। হ্যাঁ, না ওই যে ওই জন্য ওরকম মোটামুটি জানে। যাই হোক, ঠিক আছে। এটা তো ধরেন একদম ইনিশিয়াল স্টেজে, ভিতরে অনেক অনেক জিনিস আছে, আস্তে আস্তে শেয়ার করবো, সমস্যা নেই। এই জন্য যখন আচ্ছা, যে, এখন তো ট্যাক্সের লাইন আলাদা চলে যাবে না, জমিয়ে তো 40 মিনিট টাইম, না না, ওইটা ওই ধারাবাহিকতা। ট্যাক্সের লাইন চলবে, সমস্যা নাই। এখন দেখেন, আমি এটা যেটা বলতেছিলাম, এই সুদের পরিমাণ এত টাকা, তো এইটা কিন্তু আপনার আর্নড ইন্টারেস্ট কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আপনার ইনকামে হুম, যাবে, হুম, কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা প্রদান, যেটা হুম। এই প্রদান করছেন প্রতি মাসে বেতন থেকে কর্তন, এইটা এইটা কি ইনকাম না ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট ভাই। কারণ আপনার স্যালারি থেকে কেটে নিছে, তার ইনভেস্টমেন্ট। হুম। এছাড়াও হ্যাঁ, তফসিলি হ্যাঁ। ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম মাসিক এত টাকা কিস্তি জমা করেন, ঠিক আছে? ডিপিএস এ এত টাকা জমা করেন, ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট। এইটাও ইনভেস্টমেন্ট। এগুলো বিনিয়োগ ভাতার এটাও ভিতরে যায়, তাহলে তো ইনভেস্টমেন্ট। এগুলো অবশ্যই ইনভেস্টমেন্ট ভাই। হ্যাঁ, ইনভেস্টমেন্ট এই জায়গা। তাহলে যেটা যেটা জানার দরকার ছিল। আর ভিতরে ক্যালকুলেশন তো আপনাদের একদিন দেখাইছি, ঠিক আছে? টোটাল জি, জি। প্রথমে না, হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম কি, হ্যাঁ, আমাদের যদি হজ স্কিমে দান থাকে এটা কি ইনভেস্টমেন্টে যাবে? কোনটা? হজ স্কিমে দান। হজ স্কিমের দান ডোনেশন হয় এটা, হ্যাঁ, অথবা এটা আপনার ইনভেস্টমেন্ট হবে না, তাই না? হজ স্কিমে আপনার ইসের ভিতর ওইখানে যে সিক্স শিডিউল পার্ট 3, মানে আপনার ইনভেস্টমেন্টের ভিতর যাবে যেটা যেটা, সেটা তো সিক্স হুম, হুম। শিডিউল পার্ট 3-তে বলতে হবে, ওই জায়গায় তো হজ স্কিমের নাম লেখা নাই, ঠিক আছে? বুঝতে পারছি। মানে ওই হুম। যেই করা উল্লেখ করে দিছে ওর ভিতরেই থাকলে আপনার ইনভেস্টমেন্ট হবে, আদার গুলো ইনভেস্টমেন্ট হবে না কিন্তু। সেই ক্ষেত্রে দেখা গেলো নর্মাল আপনি পেমেন্ট করছেন, ডোনেশন করছেন। হুম। এখন অনেকে আছে আপনার ওই যে হজ পেনশন স্কিমে টাকা জমা রাখে, ঠিক আছে? কিসের জন্য? ভবিষ্যতে হজে যাওয়ার জন্য। এইটা আপনার কিন্তু সেভিংস হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না কিন্তু। মানে ইনভেস্টমেন্ট হতে গেলে আপনার ওই সিক্স শিডিউল পার্ট 3 যেই কটা খাত আছে ওতে পড়তে হবে কিন্তু এটা। হ্যাঁ, বুঝছি ভাই। এবার মানে সলিউশনে আসো, সলিউশনে। এই যে দেখেন, সলিউশনের মূল বেতন, উৎসব ভাতা, এইটা তো পুরো আসলো। এই মূল বেতন 12 মাস, উৎসব ভাতা এটা তো 2 মাসের আসবে।
হুম। ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ। এবার আসেন ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ যেটা, আর হুম। চিকিৎসা ভাতা, বাংলা নববর্ষ ভাতা, এইখানে যা যা ছিল এগুলো সব তো এক্সেমটেড, এটা তো গভর্নমেন্ট এমপ্লয়, যার কারণে এইগুলো কিন্তু করমুক্ত। তাহলে আমার শুধু মূল বেতন হ্যাঁ। উৎসব ভাতা মিলেই 7,91,000। হুম। এরপরে আমরা নর্মাল স্ল্যাবে ফেললাম, যেহেতু পুরুষ মানুষ যেহেতু সাড়ে হুম। তিন লাখ থেকে 1 লাখ, তারপরে বাকি টাকার পরে 10%, এই যে টোটাল 10%। পর্দায় দাঁড়ালো। এরপরে বিনিয়োগজনিত কর রেয়াত। তো বিনিয়োগের পরিমাণ কিসে কিসে ছিল? ভবিষ্যৎ তহবিলে চাঁদা যেটা রাখছিল সেটা ইনভেস্টমেন্টে আসছে, কল্যাণ তহবিলে চাঁদা, গোষ্ঠী তহবিল, ডিপোজিট পেনশন স্কিম, ঠিক আছে, এই ডিপিএস, এই টোটাল এই ইনভেস্টমেন্ট এত। তাহলে ইনভেস্টমেন্টের পরে কত পার্সেন্ট? 15%। আর হুম। আপনার টোটাল এই যে ট্যাক্সেবল ইনকাম, এই যে তো ও ট্যাক্সেবল ইনকাম 3%। কত? 7,91,000, এরপরে 3%। 3%। 3%। আর 10 লাখ, এর ভিতর হুইচেভার ইজ লোয়ার, এই লোয়ারটা হচ্ছে আপনার রিবেটের পরিমাণ। তাহলে আপনার তা আমি দেখলাম কি সবসময় 3%ই বেশি আসবে, হিসেবে আসবে। এ- ওইগুলো এ- খুব কম আছে যেগুলো পরে ক্ষয় এবং গ ধরার সুযোগ আছে। এইবার আর একটা বলি আপনার, না এই জায়গায় তো মেজারমেন্ট আছে, আপনি কতটুকু পরিমাণ ইনভেস্ট করলে পরে আপনার ওই যে সেনকে যেটা দেখাইছিলাম, হ্যাঁ, 20%। ইনকামের 20% পর্যন্ত ইনভেস্ট করলে, অনেকে মনে করে কত ইনভেস্ট করব, কনফিউশনে থাকে, তো ওই মেজারমেন্ট করে ইনভেস্ট করলে সে এই সর্বোচ্চ রিবেটটা পায়, মানে এই আপনার ইনকামের যে 3% এইটাই কাছাকাছি থাকে। ওটা একটু হিসাব করে করলে আমার বেশি একটা সুবিধা প্রশ্ন হয়। ছিল, হ্যাঁ, ওই বাপি আপনাকে, ভাই। কেন আপনাকে যে ম্যাথমেটিক্স দেখাইছিলাম ওটা তো হিসাব করেই করা, একদম ওই পাই টু পাই হ্যাঁ, মিলানো। হ্যাঁ। ঠিক আছে, ওইটা কাছাকাছি রাখা ছিল, ওই 23,730, ওইটা এরকম 23,700 কত জন ছিল। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই আমাদের ওই যে ডিপোজিট পেনশন স্কিমে কিস্তি বা জমা, এটা যদি মনে করেন, ওই যে এটা তো সূত্র ছিল যে সর্বোচ্চ 1,20,000 টাকা, এখন ওর থেকে যদি বেশি যায় তাহলে কি আমরা 1,20,000 টাকা নেব? হ্যাঁ, 1,20,000 টাকাই নিবেন। ওর বেশি নিতে, ইনভেস্টমেন্ট হিসেবে ওর বেশি নিতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। যত রাখাই টাকায় এটা থাকুক যেহেতু না কেন, কম 1,20,000 পর্যন্ত আপনার, এই 15%-এর জন্য 1,20,000 পর্যন্ত আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন, তাহলে আপনার এইখানে টোটাল ট্যাক্সেবল ছিল কত? ওই ট্যাক্স লায়াবিলিটি ছিল হচ্ছে 39,100। তার থেকে আপনার ওইখান থেকে এইটা বাদ যাবে, এই যে 23,730 বাদ যাবে, ঠিক আছে, 23,700। হম। এটা। এখন দেখেন এইখানে একটা কথা লিখছি, এটা খেয়াল করেন। এই কর অব্যাহতি প্রাপ্ত আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট মোট আয়, এই কথাটা এইখান থেকে দেখাই, দেখেন আপনার এইখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম, এই যে ট্যাক্সেবল ইনকাম যেটা আছে এর ভিতর, 7,91,000। হ্যাঁ 7,91,000, আপনাকে ওইখানে বলছি যে 3 রকম ইনকাম যদি থাকে সেইটা বাদ দিয়ে বাকি টাকার পরে 3%। কোন কোন জিনিস? আপনার একটা হচ্ছে এক্সেমটেড ইনকাম, যেগুলা ফার্স্ট 6 শিডিউল পার্ট 1-এ বলা আছে, যেগুলা যে এক্সেমটেড ইনকামের হেডগুলা, এইগুলো বাদ যাবে। তার রিডিউস রেট ইনকাম, এইটা বাদ যাবে। তারপর আপনার ফাইনাল সেটেলমেন্ট ইনকাম। ফাইনাল সেটেলমেন্ট ইনকাম কোনটা? আপনার সঞ্চয়পত্রের সুদ যেটা আছে, সঞ্চয়পত্রের সুদ 105 নম্বর ধারা অনুযায়ী আপনার ফাইনাল সেটেলমেন্টের ভিতর পড়ে, তা এর থেকে যে ইনকাম হবে এইটা টোটালি করমুক্ত। ঠিক আছে, তা আপনার যদি ওই আইটেমগুলো পড়ে দেখেন, এইখানে যে কথাটা বলছি, এই যে কর অব্যাহতি, এই কতে কর অব্যাহতি প্রাপ্ত আয়, মানে 86 শিডিউল পার্ট 1-এর হ্রাসকৃত কর হার। হ্রাসকৃত কর হার বলতে কি বোঝায়? একজন ডেয়ারি ফার্ম করেন সাপোজ, ডেয়ারি ফার্মের থেকে বিজনেস ইনকাম আছে, ঠিক আছে, ডেয়ারি ফার্মের কিন্তু আপনার এই ট্যাক্স রেট কিন্তু শুরু হয় 3% দিয়ে, মানে ওইখানে যে স্ল্যাব আছে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু এক্সেমটেড। আপনার প্রত্যেকটা ইসের এই যে যেমন ব্যক্তি শ্রেণীর এই স্ল্যাব আছে, তেমনি আপনার যারা এই যে মৎস্য খামার করেন, তারপরে ওই যে হুম। ইসের ইসের খামার, হ্যাচারি, পোল্ট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, এইসব যারা করেন, এর থেকে যে ইনকাম হবে এইটা কিন্তু হ্রাসকৃত হারে ইনকাম, মানে এইগুলার নর্মাল স্ল্যাব শুরু হয় 10 লাখ টাকা পর্যন্ত। আপনার ডেয়ারি ফার্মের ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত মাত্র 3% ট্যাক্স। আর অন্যান্য মৎস্য চাষ যারা করেন তাদের ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত 0%। ঠিক আছে, তাই এই কর হ্রাসকৃত করার বলতে এটা বোঝা, সাপোজ ধরেন যারা জুট ব্যবসায়ী, জুট প্রোডাক্ট বিক্রি ম্যানুফ্যাকচারিং করে, আমাদের যেরকম জুট কলকারখানা আছে ওইদিকে,
তারা যারা জুটের ব্যবসা করে তাদের ওই জুটের ব্যবসা থেকে যে ইনকাম আসে তারপরে তাদের 12% ট্যাক্স দিতে হয়। আর নর্মালি আমাদের ট্যাক্সের রেট কত? 27.5%। যারা এই যে নন লিস্টেড যারা প্রাইভেট কোম্পানিদের 27.5% ট্যাক্স দিতে হয়। আর এই সে যদি ব্যাংকিং চ্যানেল হয় 25%, নন ব্যাংকিং চ্যানেল হয় 27.5%। আমরা তো এইটা দেখতেছি ব্যক্তির ব্যক্তির ক্ষেত্রে স্ল্যাব ইউজ করে। আর যেইগুলো ধরেন আপনার ব্যক্তি ছাড়া আছে, মানে কোম্পানিটা বললাম, আর একটা হচ্ছে এই ডেয়ারি ফার্মের যেটা বললাম, এই হ্রাসকৃত করার বলতে বোঝায় নর্মাল আপনার যে ট্যাক্স রেট আছে তার থেকে কম রেটে যারা বিজনেস করে তাদেরটা বোঝাচ্ছে। এরকম হ্রাসকৃত করা আরো কয়েকটা আছে। তারপর আসেন ন্যূনতম কর, যেটা ন্যূনতম কর হচ্ছে ওই ফাইনাল সেটেলমেন্ট, যেটা সঞ্চয়পত্রের সুদ থেকে আমাদের যে ইনকাম, এই টাইপের যদি কোনো কিছু থাকে এই 7,91,000-এর ভিতর, তাহলে ওই জিনিসগুলো এর থেকে বাদ যাবে, বাদ বাদ দিয়ে দিয়ে বাকি টাকার পরে 3% হবে। এটা তিন বুঝছেন পার্সেন্ট কিনা কাটতে দেখি। হবে। আপনার লাইনের ভিতর এই লাইনের ভিতর যদি ওই টাইপের কিছু থাকতো, তাহলে এই টোটাল ইনকাম থেকে ওই যে আইটেম বাদ যেত, বাদ যাওয়ার পরে 3% কাটতে হতো। ঠিক আছে, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। এই এই আইন না জানলে কিন্তু এটা করতে পারবেন না। আপনারা এইটা ভালো করে একটু দেখেন। আমার কাছে লিস্ট আছে, লিস্ট দিয়ে দেবো, কিন্তু লিস্ট দিলে কিন্তু সলিউশন না, এটা হ্যাঁ স্টাডি ভাই, করতে ওই হবে। লিস্টটা দিলে বেশি ভালো হবে না, তাহলে সহজ হবে না কাজটা। কোন লিস্ট লিস্ট দিলে সহজ হবে? হ্যাঁ ভাই। ঠিক আছে, না, আমি যেটা বলছি আপনার এইখানটা মাথায় রেখে নেই যে আপনার যেটা এই যে কর হ্যাঁ রেয়াত বুঝতে করবে পারছি, এটা বুঝতে পারছি, হ্যাঁ। এই জায়গাটায় 3% যে কাটতে হয় ট্যাক্সেবল ইনকামের উপর, তো সেই ওই যে ট্যাক্সেবল ইনকাম থেকে কি কি বাদ দিয়ে বাকি টাকার পর 3% কাটে, এই জায়গাটা একটু। 7,91,000 টাকা না হয়েও ওখান থেকে ওই কিছু কিছু বিষয় বাদ যাইতো, কিন্তু হ্যাঁ, ওইগুলো বাদ তো যায়। এক্স্যাক্টলি ওইখানে দেওয়া নেই, ওইগুলো শিখতে হবে। এই তিনটে আইটেম, এক্সেমটেড ইনকাম, আপনি বলছেন, হ্যাঁ হ্যাঁ। রিডিউসড ইনকাম আর মিনিমাম ট্যাক্স, এই তিনটা জিনিস, ঠিক আছে। ন্যূনতম কর, হ্রাসকৃত কর হার আর অব্যাহতিপ্রাপ্ত আয়। এই জন্য বলছি বই কিনতে, ঠিক আছে, বই থেকে পড়তে হবে। আমি জায়গায় বলে দেবো কত পৃষ্ঠায় আছে, বলে দিলে আরামসে পড়তে পারবেন। আর আমি এই লিস্ট দিয়ে দিলে হবে কি আপনারা মুখস্থ করবেন, এটা কিন্তু ওই ফাংশন না এইভাবে। আর আইসিএমএ তে যে পড়েন কোন, আপনাদের ট্যাক্সের ফার্স্ট জি ইয়ার ভাই। ট্যাক্স আছে না? ফার্স্ট ইয়ারে ট্যাক্স আছে না আমাদের আপনাদের? ফার্স্ট ইয়ার ট্যাক্স না, ওটা ওটা থার্ড ইয়ারে ভাই। ওই ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে 2 তে আছে। ওকে ফাইন, তাহলে ওইখানে থাকলে তো ওই বই পড়তে হচ্ছে না আপনাদের। না, এখনো আমার ওইটা হয়নি ভাই, আমি এখনো ইন্টারমিডিয়েট লেভেল 1-এ আছি, ওইটা এখনো আসেনি আমার সামনে। ওকে ফাইন, এরপরে দেখি। এইটা দেখেন, এই যে ধরা যাক উদাহরণ একে বর্ণিত জনাব মহিদুল ইসলাম সরকারি একাডেমিতে ক্লাস নিয়ে লেকচার প্রদান বাবদ এত টাকা, বিভিন্ন সভায় অংশগ্রহণ বাবদ এত টাকা, বিদেশ ভ্রমণ হতে এত টাকা প্রাপ্তি প্রদর্শন করেছেন। বুঝছেন, সরকারি একাডেমিতে ক্লাস নিয়ে এই যে আপনারা যে ক্লাস নেন, লেকচার বাবদ এত টাকা, সবাই অংশগ্রহণ এত টাকা, বিদেশ ভ্রমণ হতে এত টাকা প্রাপ্তি দেখাইছে তার ওই ফাইলে, ট্যাক্স ফাইলে। উক্ত আয়সমূহ যেহেতু জনাব মহিদুল ইসলামের জন্য প্রযোজ্য সরকারি বেতন আদেশভুক্ত নয়, তাই এই সকল আয় করমুক্ত সুবিধা বলে গণ্য হবে না। অর্থাৎ এ সকল আয় করযোগ্য হবে। এই দেখেন, আপনারা সরকারি চাকরিজীবী হলে যা যা পাবেন সব যে ট্যাক্স এক্সেমটেড, জিনিসটা কিন্তু এরকম না। মানে ওই বেতন আর বোনাস বাদে বাকি যা পাবেন সবই যে এক্সেমটেড, সিস্টেমটা কিন্তু এরকম না। এই জায়গায় দেখেন তিনটে জিনিস বলছে। আপনি লেকচার বাবদ যে টাকা, সবাই অংশগ্রহণ বাবদ যে টাকা, আর বিদেশ ভ্রমণ হতে যে টাকা পেয়েছেন, এইটা কি আপনার এই ইসের ভিতর কি আছে সেটা বুঝতে হবে আগে। এই বেতন এই যে এই জিনিসটা বেতন ও ভাতাদি আদেশ 2015-র আন্ডারে কি হয়েছে কিনা, মানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এক্সেমটেড হবে শুধুমাত্র এই কন্ডিশনে যদি স্যালারি পান, আদারওয়াইজ না। এই কন্ডিশনে যদি কোনো কিছুই পান, সবগুলোই আপনার বেতন আর ওই উৎসব ভাতা বাদে সব এক্সেমটেড। কিন্তু এই সিস্টেমের বাইরে যে যদি কোনো কিছু ইনকাম করেন, তাহলে সেইটা আপনার ইনকামের সাথে যোগ হবে, যেই কথাটা এখানে বলছে। এটা বুঝছেন কিনা দেখেন। আপনার আদার সাইড থেকে অনেক কিছু ইনকাম করেন, সেইগুলো আপনার ওই এক্সেমটেড এর ভিতর পড়বে না, কিন্তু এইগুলো টোটাল তো ট্যাক্সেবল সরকারি ইনকামের ভিতর চাকরিজীবী, চলে আসবে। এটাই আমরা সরকারি অন্য অন্য উৎস খাতে আয় হিসাবে জানি ভাই, আমাদের এখানে। কোনটা? হ্যাঁ, এগুলো অন্যান্য উৎস খাতে আয় তো। মানে এই যে আপনি যেগুলোর কথা বলছেন, হ্যাঁ, হ্যাঁ আমরা ওইগুলো তো অন্য অন্য উৎস খাতে আয় হিসাবে জানি।
মানে হ্যাঁ ওইটাও তো মোট আয়ের মধ্যে পরবর্তীতে এই বেতন করযোগ্য আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, মোট আয়ের ভিতর চলে আসে। টোটাল ইনকাম করলে তার ভিতর চলে আসবে এটা। ঠিক আছে। এবার একটা জিনিস বলেন, আপনার ওই যে এই যে ইসের ক্ষেত্রে আপনার ধরেন ট্যাক্স স্ল্যাবের ভিতর পড়ছে, ঠিক আছে, ট্যাক্স স্ল্যাবের ভিতর পড়েনি, কিন্তু আপনার মিনিমাম ইনকাম, আপনার ওই যে ট্যাক্স ট্যাক্স লাইবিলিটি আসছে হচ্ছে 1,000 টাকা। আপনার ওই যে ট্যাক্স স্ল্যাবের ভিতর পড়ছে, পড়ার পরে আপনার ট্যাক্স লাইবিলিটি আসছে 1,000 টাকা, সেই ক্ষেত্রে আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে? 3,000। হ্যাঁ, 3,000 টাকা না? আর একটা জিনিস বলি, এইটা দেখেন, এই 3,000, 4,000, 5,000, এইটা কি আপনার টিম যেখানে খোলা আছে এই অনুযায়ী আসে, নাকি আপনি যেইখানে যেই স্থান থেকে আপনি উপার্জন করতেছেন সেই স্থানের ভিত্তিতে আসে? কোনটা? ভাই এই- এটা হচ্ছে ওই পৌরসভা কর্তৃক বা হচ্ছে আপনার ওই যে সিটি হ্যাঁ, কর্পোরেশন। হ্যাঁ, ওই যে রেঞ্জ দিয়ে আছে এটা, ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন আছে, তারপর অন্যান্য সিটি কর্পোরেশন আছে, আবার সিটি কর্পোরেশন বাইরে আছে। এই যে কনসেপ্টটা। এটা তো মনে করেন মানে যে জায়গায় চাকরি করে সেখান থেকে হবে না, কিন্তু যার বাসা যে স্থানে সেই অনুপাতে তাকে কর দিতে হবে মনে হয়। না, না, এই জন্য তো জিজ্ঞেস করলাম আমি যে আপনি টিম খুলছেন যে এখানে, আপনার টিম তো ধরেন হুম, খুলনায়, আপনি তো ঢাকা হুম, চাকরি করেন, ঠিক হ্যাঁ, আছে। আপনার টিম খুলনায়, আপনি ঢাকায় চাকরি করেন, তাহলে আপনার এই যে আপনার ভৌগোলিক স্থান কোনটা, ঢাকা, যে চাকরি করেন যেখানে, তাহলে আপনার ইনকামটা জেনারেট হচ্ছে কোত্থেকে? ঢাকা থেকে। তাহলে হ্যাঁ, এই হিসেবে আপনার ওই যে যে এটা ঢাকা মিনিমাম থেকে হবে, ট্যাক্স ঢাকা। যেটা নির্ধারণ করা হয়, মিনিমাম ট্যাক্স যেই জিনিসগুলো আসতেছে, আমি বিভিন্ন জিনিস এই যে এই পড়াতে যে বিভিন্ন জিনিস আসছে সেইগুলো আলোচনা করে দিচ্ছে আপনাদের। ঠিক আছে। হঠাৎ মাথায় আসলো এই জি। জন্য। তা আপনার এই যে মিনিমাম ট্যাক্সটা নির্ধারণ হয় যেই স্থানে আপনি থাকেন, বা যেখানে টিন খুলছেন তার